গত বছর 4ই আগস্ট ছিল আমাদের আসলে অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা। আপনি দেখবেন যে মার্চ টু ঢাকা প্রোগ্রামটি 6ই আগস্ট থাকলেও আমাদের উদ্যোগেই বা বিএনপির উদ্যোগেই কিন্তু প্রোগ্রামটি একদিন এগিয়ে আনা হয়, 5ই আগস্ট করা হয়। এই 5ই আগস্ট করার কারণে এবং স্পটে কিন্তু ভাগ করা হয় বিভিন্ন জোনে, 10টা জোনে কিন্তু ভাগ করা হয় এই পুরা ঢাকা শহরকে। বিভিন্ন জায়গায় কারা দাঁড়াবে না দাঁড়াবে আমাদের সর্বোচ্চ অংশগ্রহণ ছিল। আমাদের যারা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী সকলে সেই জায়গায় মনে হয়েছিল যে একটি মানুষজন যে হাসিনার এগেনস্টে সারা বাংলাদেশ এক সূত্রে গেঁথে গিয়েছিল। কিন্তু এই সূত্রটা গাঁথা হয়েছিল কিন্তু অনেক আগে। আপনার 2024-এর 7ই জানুয়ারি ডামি নির্বাচন কিন্তু প্রায় 95% মানুষ বয়কট করেছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানটাকে সাড়া দিয়ে। তার পরবর্তীতে আপনি দেখবেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারটা যখন শুরু হইল 1 জুলাই, এটা কিন্তু তখনই শুরু হয়নি, তারও কিন্তু অনেক আগে 2018 সালে। আপনি যে এখন ভিপি নুরদের কথা বলেন না, এই ভিপি নুররা কিন্তু তারও আগে থেকে এই নিজেদের দাবি আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছিল এবং ছাত্রদল বা বিএনপি সমর্থন দিয়ে এসেছিল। পরবর্তীতে এই বৈষম্য বিরোধী ব্যানারে যখন আন্দোলন তুঙ্গে উঠল, আমাদের কিন্তু 17ই জুলাই আপনি গত বছর কিন্তু আমাদের সিনিয়র লিডারদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে কিন্তু প্রেস ক্লাবে কালো পতাকা মিছিলের যখন প্রাক্কালে তখন তাকে কিন্তু গ্রেফতার করা হয়, অ্যারেস্ট করা হয়। তারপর নজরুল ইসলাম খান থেকে শুরু করে বাকিদেরকেও অ্যারেস্ট করা হয়। পরবর্তীতে 19শে জুলাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক দফার দাবি দিয়েছিলেন, যে দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ, আর ফয়সালা নয় আদালতে, ফয়সালা হবে রাজপথে, উনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছিলেন। তার পরবর্তীতে কিন্তু মানুষজন এক সূত্রে গেঁথে গিয়েছিল সমগ্র বাংলাদেশ। আপনি দেখবেন 3রা আগস্ট বৈষম্য বিরোধীর ব্যানারে যারা আন্দোলন করেছেন আমাদের ভাইয়েরা এক দফা দেওয়ার 15 দিন আগেই কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাক দিয়েছিলেন। তারা শুধু জনগণের দাবির মুখে কিন্তু তারা দিতে বাধ্য হয়েছেন, কারণ বৈষম্য বিরোধী ব্যানারে যারা ছিল তাদের মধ্যেও কিন্তু লীগের মানুষজনও ছিলেন। তো আজকে এই 4 আগস্টই কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল যে 6ই আগস্টের মার্চ টু ঢাকা প্রোগ্রামটি একদিন এগিয়ে 5ই আগস্ট করা হবে। এবং 5ই আগস্ট মানুষজনের যে স্রোত ভাঙা, আসলে সেই দিন যে একটা ছিল, মানুষের আবেগ ছিল, সেটি ভাষায় প্রকাশ করার মতো না। আপনি সকল ভাষা মনে হয় থেমে যাবে এই 24-এর গণ অভ্যুত্থানের 5ই আগস্টকে ব্যাখ্যা করতে গেলে। পৃথিবীর সকল ভাষা এখানে বাকরুদ্ধ হয়ে যাবে, আপনি সেখানে ভাষার শব্দ ভাণ্ডার সব শেষ হয়ে যাবে। তারপরেও 5ই আগস্টের আবেগকে আপনি কোনোভাবে ব্যাখ্যা করা যাবে না। প্রত্যেকটা ঘরে আমার ভাই বোন মা সকলেই কিন্তু বাইরে বেরিয়ে এসেছিল 5ই আগস্ট, তার আগেও বের হয়েছিল। আর 5ই আগস্ট আনুষ্ঠানিকভাবে আমার মনে হয় সেদিন কোনো ঘরে কেউ ছিলেন না, আমাদের ছেলে মানুষ মহিলা মানুষ আমাদের ভাই বোন কেউ ঘরে ছিলেন না, সকলে রাজপথে হাসিনাকে আমাদের পতন ঘটাতেই হবে এবং হাসিনাবিহীন বাংলাদেশ যে একটি নিরাপদ বাংলাদেশ সেটি পণ করে নেমেছিল মানুষজন। এবং তারই ধারাবাহিকতায় 5ই আগস্ট মানুষের উল্লাস, সেই বাদভাঙা উল্লাসের কাছে কোনো কিছুর তুলনা হয় না। আপনি যদি বলা হয় যে আপনার লাইফের মেমোরেবল ডে কোনটি, আপনি বাংলাদেশের আমার মনে হয় মোটামুটি 99% মানুষই বলবে 5ই আগস্ট হচ্ছে তাদের জন্য সবচেয়ে লাইফের একটা মেমোরেবল ডে হয়ে থাকবে 5ই আগস্ট, এবং 24-এর গণ অভ্যুত্থান তাদের জীবনের সবচেয়ে বড় ইভেন্ট হয়ে থাকবে। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সমস্যা হয়েছে কি, আমরা আমাদের নিজেদের লেভেল অনেক সময় বুঝতে পারি না। আপনি ধরেন আসিফ একজন বিপ্লবী ভাই ছিলেন, আমাদের সাথে এক কাতারেই ছিলেন, কিন্তু যখন আপনি সরকারি কোনো দায়িত্বশীল জায়গায় যাবেন তখন কিন্তু আপনি সারা বাংলাদেশের কিন্তু অভিভাবক হয়ে গেছেন। আপনি উপদেষ্টা কিন্তু সারা বাংলাদেশের উপদেষ্টা। শুধু মুরাদনগর কিন্তু আপনার ইন্টেনশনের জায়গা না, বা আপনার বাবা মুরাদনগরে যে দৌরাত্ম্য করছে আপনি তার বিচার দাবি করা হবে অত্যন্ত প্রাসঙ্গিক। যদি সে জাস্টিফাই করলো, সে অপরাধীকে অপরাধী না, সে জাস্টিফাই হোক, কিন্তু মুরাদনগরে অধিকাংশ মানুষই বলছে যে আপনার বাবার অপরাধের দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। এবং আপনি কিন্তু এই বিপ্লবে আপনার অংশীদারিত্ব ছিল, কিন্তু আপনার মধ্যেও যদি বা আপনার বাবার মধ্যেও ফ্যাসিবাদী আচরণ চলে আসে, তাহলে মানুষ কিন্তু হাসিনা এবং তাদের পরিবারকে যেভাবে ঘৃণার পাত্র হয়ে গেছে তারা বাংলাদেশের মানুষের কাছে, আপনারাও কিন্তু অচিরেই ঘৃণার পাত্র হয়ে যাবেন। আমরা দেখলাম সাধারণ মানুষরা আজকে একজন ভুক্তভোগী যাদেরকে কুপিয়ে এবং বাজেভাবে মেরে হত্যা করা হয়েছে মুরাদনগরে, আজকে তারা সংবাদ সম্মেলন করেছেন সকালবেলা দেখলাম। তো এই ঘটনাগুলো আপনি যদি সত্যিকার অর্থে আপনি জাস্টিফাই করেন নিজেকে, আপনি বলেন যে আমার এই জায়গায় কোনো ইনভলভমেন্ট নাই, আপনি বলেন, এবং আপনি আপনার বলেন যে আমার বাবা যদি ন্যূনতম অপরাধ করে থাকে আমি তার বিচার চাই, আপনি একবারও কেন বলছেন না? তো আপনার সাথে আর হাসিনার সাথে খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না, কারণ আপনি বিপ্লবে ছিলেন, কিন্তু আজকে বিপ্লব পরবর্তী সময়ে আপনার ভূমিকা কিন্তু অত্যন্ত নিন্দনীয়।
কারণ আপনি কেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আপনি অফিস করেন হলো সিটি কর্পোরেশনে, আপনি সেই জায়গাগুলো কিন্তু আজকে হয়তোবা আপনি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু পরবর্তীতে কেউ যদি বিচার চায় এবং কেউ যদি আপনাকে আসামি করে, তখন কিন্তু ফেয়ার বিচার হইলে কিন্তু আপনাকে বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা চাই না। আপনারা বিপ্লবের অংশীদার ছিলেন, আপনাদের ভূমিকা অত্যন্ত প্রশংসিত ছিল, কিন্তু আপনি একজন হিরো ছিলেন, কিন্তু আপনি এখন ভিলেন হয়েন না। তা আপনার কাছে জনগণের প্রত্যাশা থাকবে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা থাকবে, আপনি সত্যিকার অর্থেই মুরাদনগরের প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত আপনি করবেন। কারণ আপনি এখন সরকারের একজন উপদেষ্টা, আপনি চাইলে এটি ইজিলি করতে পারেন। গভর্নমেন্টে আপনার মিনিস্ট্রি আন্ডারে, স্থানীয় সরকার, যুব ক্রিয়া সব কিছু আপনার আন্ডারে, আপনি চাইলে কিন্তু প্রত্যেকটি ঘটনার, মুরাদনগরের ঘটনার সুষ্ঠু বিচার কিন্তু আপনি দাবি করতে পারেন। এবং আপনারই অবশ্যই উচিত যে একজন বিপ্লবী নেতা হিসেবে আপনি নিজে উদ্যোগ নিয়ে এগুলো সুষ্ঠু তদন্ত করা উচিত, সুষ্ঠু বিচার করা উচিত। ধন্যবাদ আপনাকে।